রূপা এখন আর গল্প লেখে না। একসময় তার নাম হয়েছিল বাংলার সাহিত্যে এক রহস্যময় কণ্ঠ হিসেবে, যে লেখে ছায়া, নীরবতা আর ভেতরের ভয় নিয়ে। কিন্তু এখন সে একটা অনলাইন ম্যাগাজিনে সাব এডিটরের কাজ করে, পাঠকদের বানানো কন্টেন্ট সম্পাদনা করে, নিয়ম ঠিক রাখা আর সময় মতো জবাব দেওয়া। রাতের বেলায় নিজের ছোট্ট ফ্ল্যাটের ভেতর সে একা থাকে, আর মাঝে মাঝে এক কোণে পড়ে থাকা একটি পুরনো আয়নার দিকে তাকায়। আয়নাটা তার দিদার ছিল। একটা সময় রূপা বিশ্বাস করত আয়নায় অতৃপ্ত আত্মারা আটকে থাকে। এখন সে বিশ্বাস করে সে আর বিশ্বাস করতে পারে না। এক রাতে হঠাৎ দরজার নিচে সরে আসে একটি হলুদ খাম। ডাকঘরের কোনো সিল নেই, প্রেরকের নাম নেই, শুধু লেখা আছে, আপনার শেষ গল্পের চরিত্র শর্মিলা আসলে আমি। আপনি কি আমাকে মনে করতে পারেন? রূপার গায়ে কাটা দেয়। শর্মিলা তো ছিল একটা কাল্পনিক চরিত্র, এক নারী যে আয়নায় তার মৃত বোনকে দেখতে পেত, যে ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করে সে নিজেই মারা গেছে। এই চিঠি তাহলে কে লিখল, আর কেন এমন দাবি? রূপা রাতে আর ঘুমোতে পারে না। সে আয়নার দিকে তাকায় বারবার। হয়তো সে কিছু অনুভব করে, হয়তো করে না, কিন্তু আয়নার কাছে একটা অস্পষ্ট ছায়া মাঝে মাঝে তাকে নাড়া দিয়ে যায়। রূপা চিঠিটা নিয়ে বসে থাকে সারা রাত। একবার ভাবে পুরনো কোনো ভক্ত, আবার ভাবে নিজের কোনো বন্ধুই হয়তো মজা করছে, কিন্তু চিঠির লেখা কেমন যেন চেনা লাগে। পরদিন অফিসে গিয়েও মন বসে না। সে নিজের লেখা সেই শর্মিলা গল্পটা খুঁজে বের করে। 7 বছর আগে আলো আঁধারি ম্যাগাজিনে ছাপা হয়েছিল। গল্পটা ছিল এক নারীর মানসিক অবসাদের, আয়নার ভেতরে খুঁজে পাওয়া এক বিকৃত আত্মপরিচয়ের কথা। রূপা খেয়াল করে গল্পের ভিতরে এমন কিছু ঘটনার বর্ণনা আছে যা সে কারো সঙ্গে কখনো শেয়ার করেনি, কিন্তু চিঠিটা যেন সেই দৃশ্যগুলোকেই ঠিকঠাক স্মরণ করিয়ে দিচ্ছে। সেই রাতে সে ঠিক করে আয়নার সামনে বসে থাকবে। কোনো ফোন, কোনো বই না, শুধু এক চায়ের কাপ আর নীরবতা। রাত 3টা পেরোতে না পেরোতেই আয়নার কাছে হালকা ধোঁয়া জমে, কিন্তু ঘরে কোনো বাষ্প নেই। সে চোখ বড় করে দেখে একটা ছায়া, এক নারীর ছায়া, ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। রূপা প্রথমে ভয়ে চিৎকার করতে চায়, কিন্তু তার নিজের গলা কাজ করে না। ছায়াটা একসময় ঠোঁট নাড়িয়ে বলে, তোমার গল্প আমাকে বন্দি করেছে রূপা, এখন আমি তোমার গল্পে ঢুকতে এসেছি। রূপা দৌড়ে উঠে গিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যায়। পরদিন সকালে আয়না ঢেকে রাখে একটা পুরনো চাদর দিয়ে, কিন্তু ঠিক দুপুরে আবার একটা চিঠি এসে পড়ে। এবার লেখা, তুমি পালিয়ে যাবে না, এবার আমি তোমার গল্প লিখব, আয়নার ওপার থেকে। রূপা সবসময় বিশ্বাস করত তার অতীত খুবই সাধারণ, কিন্তু শর্মিলা নামটা যখন বারবার ফিরে আসে, তার ভেতরের অনেক পুরনো স্মৃতি কেমন যেন গুলিয়ে যেতে থাকে। 3 দিন ঘুমোতে পারেনি সে। আয়নাটা এখন এমন জায়গায় রাখা যেখানে আলোও পড়ে না, চোখেও পড়ে না, কিন্তু মাথার ভেতর একটা কণ্ঠ যেন ফিসফিস করে, তোমার গল্প আমি শুরু করেছিলাম। এক রাতে সে পুরনো ডায়েরিগুলো বের করে। সেখানে 2009 সালের এক এন্ট্রিতে লেখা, আজ শর্মিলা আবার আয়নায় তাকিয়ে বলল, তুমি ভুল করছো রূপা, আমার গল্প
তুমি লিখবে না, আমি নিজেই লিখব। রূপা স্তব্ধ। এই এন্ট্রি তো কোনো গল্প না, এটা ছিল একটা কিশোরী মেয়ের ব্যক্তিগত পৃষ্ঠা। তবে কি শর্মিলা ছিল তার কল্পনায় না বাস্তবে? তার মা বহুদিন আগে বলতেন, ছোটবেলায় রূপা এক কল্পিত বোনের সঙ্গে কথা বলতো, তাকে খাওয়াতো, খেলতো, এমনকি গল্প লিখত সেই মেয়ের নামে। তখন পরিবার ভাবত এটা নিছক ইমাজিনারি ফ্রেন্ড। কিন্তু এখন মনে পড়ে সেই কল্পিত বোনের নামও ছিল শর্মিলা। পরদিন সকালে ম্যাগাজিন অফিসে বসে হঠাৎ রূপা দেখতে পায় তার ডেস্কে কেউ একটা খাম রেখে গেছে। এইবার খামে শুধু একটা পুরনো ছবি। ছবিতে দুইটি মেয়ে, একজন রূপা, আরেকজন। তার মুখ ঝাপসা, কিন্তু ছবির পেছনে লেখা, তুমি ভুলে গেছ, আমি এখনো আছি। এই অধ্যায়ের শেষে রূপা প্রথমবারের মতো ভাবে, হয়তো শর্মিলা কখনো তার মন গড়া চরিত্র ছিল না। হয়তো সে একটা ভুল, যেটাকে সে গল্পের মধ্যে লুকিয়ে রেখেছে। হয়তো সেই ভুল এখন নিজের গল্প লিখতে চাইছে। রূপার দিনগুলো এখন শুধু চিঠি, ছায়া আর প্রশ্নে ভরা। সে কিছুই লিখতে পারছে না। প্রতিবার কলম ধরলেই মাথার মধ্যে একটাই কণ্ঠ ভেসে আসে, তোমার গল্প শেষ করার অধিকার আমার। রাতে একবার সাহস করে আয়নার সামনে গিয়ে দাঁড়ায় সে। চাদর সরাতেই আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে পায়, কিন্তু সেটা ঠিক নিজের মতো নয়। চোখগুলো যেন ক্লান্ত নয়, বরং রাগে লাল। ঠোঁটের কোণে এক চিলতে বিদ্রূপ। একসময় সেই প্রতিবিম্ব বলে, তুমি আমাকে ভুলে গেলে, কিন্তু আমি তোমায় লিখে গেছি। তুমি যা যা লেখো সব আমি ফিসফিস করে বলি তোমার ঘুমের মধ্যে। রূপা বুঝে যায় তার নিজের তৈরি করা শর্মিলা চরিত্রটা আসলে ছিল তারই এক বিভক্ত অংশ, একজন যাকে সে বহু বছর আগে মুছে ফেলেছিল, না হয়তো দমন করেছিল। রূপা এবার আয়নার সামনে বসে লিখতে শুরু করে। না, এই গল্প পত্রিকায় ছাপা হবে না। এই গল্প সে শেষ করবে তার নিজের জন্য। প্রতিটি লাইন লেখে যেন নিজেকে বুঝিয়ে দিচ্ছে, তুমি আমার সৃষ্টি, আমি তোমার জীবন দান করেছি, আমি তোমায় শেষ করব। রাত কেটে যায়, কলম থামে না। ঘড়ি 3:19। হঠাৎ একটা শব্দ, আয়নার কাছে ফাটল ধরেছে। শর্মিলার কণ্ঠ আসে, তুমি কি সত্যিই আমাকে শেষ করতে পারবে রূপা? রূপা উঠে গিয়ে দেয়ালের গায়ে থাকা পুরনো আয়নাটা নামিয়ে আছাড় মারে। কাঁচ ভেঙে যায়। ছায়া নেই, কণ্ঠ নেই, কিন্তু তার পেছনে রাখা ডেস্কে এসে দেখে পাণ্ডুলিপির শেষ পাতায় নতুন লাইন লেখা, আমি ভাঙিনি, আমি শুধু অন্যদিকে গেছি। আয়নাটা ভেঙে ফেললেও রূপার শান্তি ফিরে আসে না। তার চারদিকে যেন শব্দের ছায়া। ল্যাপটপ খুলে বসে সে, খালি পৃষ্ঠা। হঠাৎ নিজে থেকেই টাইপ শুরু হয়, তুমি যা করছো আমি সব দেখেছি। আয়নার কাঁচ ভাঙলেও আমার গল্প এখন তোমার হাতের আঙুলে বয়ে বেড়াচ্ছে। রূপা চমকে ওঠে। সে বুঝে যায় শর্মিলা এখন আর আয়নার ভেতর নেই, সে ঢুকে পড়েছে লেখার ভেতর, শব্দের ভেতর। রূপা 1 সপ্তাহ ঘর থেকে বের হয় না। সে রাত দিন লিখতে থাকে, গল্পের পর গল্প। সব চরিত্র এখন শর্মিলার রূপ নেয়। সব কাহিনী যেন একই জিনিস বলে,
তোমার ভুলের প্রতিশোধ আমি নিচ্ছি গল্প দিয়ে। এক রাতে হঠাৎ তার দরজার নিচে আবার একটা খাম পড়ে। এইবার তাতে লেখা কিচ্ছু নেই, শুধু একটা ভাঙা কাচের টুকরো আর রক্তমাখা কাগজে লেখা, শেষ পাণ্ডুলিপি সম্পূর্ণ হয়েছে। এবার তুই আয়নার ওপার থেকে আমাকে দেখতে পাবি। রূপা নিখোঁজ হয় সেই রাতেই। তার ডেস্কে পড়ে থাকে একটি পাণ্ডুলিপি, নাম ছায়ার মুখ। শেষ পৃষ্ঠায় মাত্র একটা লাইন, লেখক শর্মিলা ঘোষ, ভিত্তি রূপার জীবন। এই গল্প লেখা শেষ হওয়ার পরে রূপা বাস্তবে নেই, কিন্তু গল্পের ভিতরে সে এখনও ঘুরে বেড়ায় আয়নার খণ্ড কাচের ভিতর আর পাঠকের চোখের সামনে। আজও রূপার ঘরের সেই পুরনো আয়নাটা মেরামত হয়নি। নতুন ভাড়াটে অনেকেই দাবি করেছে মাঝরাতে তারা আয়নায় এক নারীর ছায়া দেখে, কখনো চুপচাপ দাঁড়িয়ে, কখনো ঠোঁটে এক অদ্ভুত হাসি নিয়ে। হয়তো সেটা রূপা, হয়তো শর্মিলা, হয়তো তারা এখন এক হয়ে গেছে।